শেখ মুজিবুর রহমান যখন দেশে 7ই মার্চের ঐতিহাসিক রেসকোর্স মাঠে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, সেই ভাষণের পর থেকে যখন দেশে অসহযোগ আন্দোলন শুরু হলো, সেই অসহযোগ আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। কারণ 1968 সাল থেকে আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এবং গোপন কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলাম। যে কারণে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার কটি উপজেলায় ছাত্র ইউনিয়নের একজন নেতা হিসেবে আমি চেষ্টা করেছি যে অসহযোগ আন্দোলনে আমার এলাকাবাসী, আমার ছাত্র সমাজ, যুব সমাজকে নিয়ে সক্রিয়ভাবে এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করা। এই কারণে আমি আমার এলাকায় গরিলা স্কুল মাঠে প্রত্যেক দিন বিকেলে আমরা আমাদের এলাকার হাজার হাজার মানুষকে নিয়ে আমরা জমায়েত হতাম এবং প্রত্যেক গ্রামের মধ্যে আমরা মিছিল নিয়ে আমাদের এলাকাবাসীকে জাগ্রত করার জন্য আমরা মিছিল করতাম। আমাদের মিছিলের বক্তব্য ছিল যে আমার তোমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, চল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, নানা রকমের উত্তেজনামূলক বক্তব্য দিয়ে আমরা আমাদের দেশবাসীকে, আমাদের এলাকাবাসীকে সংযুক্ত করার জন্য আন্দোলনের সাথে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, লড়াই করেছি। আপনারা জানেন, যখন অসহযোগ আন্দোলনের যখন হয়ে গেল, আমাদের 25শে মার্চের পরে যখন দেশে একটা নতুন একটা অবস্থা সৃষ্টি হলো, যুদ্ধের পরিস্থিতি। কারণ বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটা লেখা দিয়ে যে স্বাধীনতা বার্তা পাঠিয়ে চট্টগ্রামের আমাদের ওয়ারলেসের মাধ্যমে আমাদের আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর কাছে এই বার্তাটা পাঠিয়েছিলেন। সে বার্তার কপি সারা চট্টগ্রামে প্রচারিত হয়েছে, কপি করে করে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র এবং আমাদের চট্টগ্রাম বেতার কেন্দ্রে এটা প্রচারিত হয়। আমাদের আওয়ামী লীগ নেতা হান্নান এবং মান্নান এবং এই যে আমাদের ওই রেডিওতে যারা ছিলেন, আবুল কাসেম সন্দীপ সহ যারা ছিল, বারবার এটা পড়ছে। কিন্তু পরবর্তীতে আপনারা জানেন, আমাদের মেজর জিয়াউর রহমানকে এনে ওখানে বঙ্গবন্ধু পাঠ করানো হয়। প্রথমে তিনি তার নিজের নামে করছিল, পরে যখন বলা হলো যে বঙ্গবন্ধুর নামে সেই আমাদের স্বাধীনতার বার্তাখানা পাঠ করেছিলেন। এইটা হচ্ছে যে এরপরে আমরা আমাদের যে গরিলা স্কুল মাঠ ছিল, আমি যেখানে পড়াশোনা করছি, সেখানে আমরা প্রত্যেক দিন আমাদের বিভিন্ন গ্রাম থেকে শত শত যুবক আসতো। সকালে আমরা লাঠি সোটা দিয়ে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি এবং ইতিমধ্যেই একজন ইপিআর এর সদস্য আমাদের আমদ সাফার নাম, পার্শ্ববর্তী গ্রামে, তার হাতে একটা রাইফেল ছিল। সেই রাইফেলটা নিয়ে আমাদের সাথে যোগদান করে আমরা ওইটা দিয়ে আমাদের ছেলেদের দেখার শিক্ষার ব্যবস্থা করি। এইভাবে চলতে চলতে আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম পাকিস্তানি সেনাবাহিনী বিমান হামলা চালায় পটিয়া উপজেলা থানার সামনে। কারণ ওখানে যারা বিদ্রোহ করছিলেন সেনাবাহিনী, ইপিআর, অন্যান্য বাহিনীর লোকেরা আমাদের পটিয়া কলেজ, পটিয়া মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই খবর এই পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে যাওয়ার কারণে তারা 16 এপ্রিল শুক্রবার সকাল 11টায় ব্যাপকভাবে বোমা হামলা চালায়। হামলার কারণে শত শত মানুষ সেদিন নিহত হয়েছিলেন। পটিয়া প্রভারে থানার সামনে একটা মসজিদ ছিল, সেটাও ভেঙে গিয়েছিল বোমা হামলার কারণে। এই অবস্থার মধ্যে আমাদের নেতা কমরেড পূর্ণেন্দু কাননগু আমার সাথে দেখা করার জন্য আমাদের গ্রামে আসলেন
গ্রামে এসে আমাদের পার্শ্বে একটা বড়ুয়া পাড়া আছে, বৌদ্ধ মন্দিরে নিয়ে আমাদের সন্ধ্যায় জানালেন যে যে আমাদের নেতারা সব ভারতে চলে গেছে, যে ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে, আর তোমাদের সবাই মানে ভারতে যেতে হবে। তো আমাকে এবং আমার বন্ধু বড়ুয়া, ওই সুদীপ বড়ুয়া, এই দুজনকে সিলেক্ট করলেন ভারতে যাওয়ার জন্য। আমার হাতে একটা 10 টাকার নোট দিয়েছিল, অন্ধকারের ভিতরে ভারতে যাওয়ার জন্য কীভাবে যাব না যাবে সব বুঝিয়ে দিছে। যে দেওয়ার পরে দেখলাম যে লাইটে গিয়ে এটা একটা 50 টাকার নোট। আমি করলাম কি, সেটা আবার জাঙ্গের ভিতরে খলিফার কাছে গিয়ে সেলাই করে নিলাম, যাতে কেউ চুরি করতে না পারে, কারণ 50 টাকা অনেক টাকা তখন। যাক, তারপর দিন করলাম কি, আমি এই যে এটা হচ্ছে মে মাসের প্রথম 2-3 তারিখ হবে সম্ভবত, তারিখটা আমার ঠিক মনে নাই, 2-3 তারিখ হবে। আমি প্রথমে নৌকাযোগে চট্টগ্রাম শহরের শহর উঠলাম। উঠার পরে আমার এক বন্ধু ছিল শাহ আলম বলে, তার একটা দোকান ছিল, দোকানে রাত যাপন করেছি। করার পরে তারপর দিন সকালে আমাদের চট্টগ্রাম শহরের জিপিএর সামনে থেকে একটা দুমের গাড়ি যেত ইয়ের দিকে, ফেনীর দিকে। ওটা আমি ওই দুমের গাড়িতে উঠলাম। উঠার পরে, কারণ আমাকে আগে বলা হয়েছিল যে মিরেশ্বরায় ঠাকুর দিঘির পারে আমার জন্য এই যে ছাত্র ইউনিয়ন নেতা অপেক্ষা করবেন। তো তার গিয়েশ ভাই, তার নাম ছিল গিয়াসউদ্দিন। তো আমি ওই ইয়েতে উঠে ইয়েতে নামলাম ঠাকুর দিঘির পাড়ে। তখন তো আমার চিনতাম না ঠাকুর দিঘির পাড় কোথায়। নামার পর দেখি ওখানে কেউ নাই, তখন আমার ভিতরে একটা ভয় এসে গেল। তো আমি বহু এদিক সেদিক থাকাচ্ছে, তখন দেখলাম যে গাছের আড়াল থেকে গিয়েশ ভাই আমাকে হাত তুলে বললো যে ফজল, আমি এখানে আসি, তুমি আসো। তখন গিয়েশ ভাইকে দেখে মনটা বড় হয়ে গেল। গিয়েশ ভাই আমাকে নিয়ে গ্রামের দিকে ছুটলেন। এটা একটা বহুদূর যাওয়ার পরে একটা আবুরহাট আছে মিরেশ্বরে, আবুরহাটে নিয়ে গেলেন। দেখা গেল যে এখানে আমাদের আরো 8-10 জন বন্ধু তারা উপস্থিত আছে। আমি গিয়ে হাজির হলাম। হাজির হওয়ার পরে চা নাস্তা খাওয়ার পরে আমাদের আবার স্টার্ট দিলাম, হাঁটা শুরু করলাম। তখন ফেনী নদী পার হয়ে আমরা ফেনীর ওপারে গিয়ে রেল রাস্তায় উঠলাম। রেল লাইনে উঠে আমরা হাঁটা শুরু করলাম। তখন বিকেল একদম মানে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে। সেখান থেকে আমরা উঠার পরে করলাম কি, হাঁটতে শুরু করলাম কুমিল্লার দিকে, চৌদ্দগ্রামের দিকে। মানে বহুদূর যাওয়ার পর দেখলাম যে একদল লোক দৌড়ে আসতেছে। দৌড়ে আসার পরে কি ঘটনা জানলাম, ওদিকে পাকিস্তানের সেনাবাহিনী মানুষ মারতেছে, নামছে। তখন আমাদের যিনি গাইড করতেছেন তিনি আমাদের বাম দিকে নিয়ে নামাই নিয়ে চৌদ্দগ্রামে নামাই নিয়ে হাঁটতে মানে কদ্দূর যাওয়ার পর একটা কোন বাজার পেল। রাত তখন 8-9 বাজছে। বাজারের মধ্যে একটা ঠান্ডা পরোটা খাওয়ানোর পর আবার হাঁটা শুরু করলাম রাত্রে। কদ্দূর যাওয়ার পর দেখলাম যে কিছু মাওলানা সাহেব, তাদের হাতে খিরিস তলোয়ার আছে। তা আমাদের বলে যে তোমরা যারা হবে আমাদের দাঁড় করে ঘিরে ফেলছে, তাহলে তোমরা সব হিন্দু, ইন্ডিয়া যাচ্ছ। তো আমরা বলো তো আমরা হিন্দু নয়, আমরা ইন্ডিয়া যাচ্ছি না, আমরা চৌদ্দগ্রাম কাজী বাড়িতে যাব, আমাদের আত্মীয় বাড়িতে। বলে না, আমরা বিশ্বাস হচ্ছে না। তখন আমাদের কয়েকজনের কাছ থেকে কলমা জিজ্ঞেস করলো, তোমরা কলমা করো। আমরা কলমা পড়লাম। পড়ার পরে বলে যাচ্ছে মাঠের দিকে নাম, বিলের দিকে নামাই নিয়ে গিয়ে সবার যা আছে সবগুলো কাপড় চোপড় টাকা পয়সা সব কেড়ে নেওয়া হলো। কেড়ে নেওয়ার পরে আমাকে চেক করতে যখন আসছে আবার, তখন বললাম যে আমার তো চেক করা হয়েছে, আমার তো কিছু নেই। তখন আমি ভাবলাম যে আমার যদি ওই যে জাঙ্গিয়ার ভেতরে যে 50 টাকা আছে এটা যদি নিয়ে যাই তাহলে সমস্যায় পড়ে যাবে। তখন করলো কি, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিল। আমরা গভীর রাত্রে গিয়ে চৌদ্দগ্রাম কাজী বাড়িতে আসলাম। তো কাজী জাফর আমাদের বাড়ির ওদিকে কাজী বাড়িতে আসে গোয়ালঘরে অবস্থান করলাম। গোয়ালঘরে মানে গরুর ঘাসের উপর আমরা 8-10 জন যারা ছিলাম সবাই শুয়ে পড়ছি। সকালবেলা উঠার পরে গোয়ালঘর গরুর সাথে তখন ওই ঘরের মালিকেরা জানতে পারে, দৌড়ে এসে আমাদের মানে ইয়ে করে রিসিভ করলো। পরে
আমাদের রুটি আর নারকেল খাওয়ালো। নারকেল খাওয়ার পরে আমরা একটা 15 টাকা দিয়ে একটা গাইডার ঠিক করলাম। গাইডারের কাজ কি, তারা আমাদের ওই যে বেলুনিয়া বর্ডারের ভিতরে নিয়ে পৌঁছে দেবে, যাতে আমরা ভারতে চলে যেতে পারি। তখন এটা 14 গ্রামের মধ্যে, তখন আমাদের ওই লোকটা কি সকালে নাস্তার পরে আমাদের নিয়ে গেল বেলুনিয়া বর্ডারের ভিতরে। বেলুনিয়া বর্ডার নিয়ে যাওয়ার পরে ঢুকিয়ে আমাদের একটা রাস্তা দেখাই দিল, বলে এদিকে একদম বেলুনিয়া চলে যেতে পারবেন শহরে। আচ্ছা, ওই রাস্তায় কত হাঁটতে হাঁটতে যাওয়ার পরে ভারতীয় সেনাবাহিনী আমাদের ঘিরে ধরলো, আমাদের জিজ্ঞাসাবাদ করলো। আমরা বললাম যে আমরা ট্রেনিং এর জন্য যাচ্ছি। আমরা আমাদের পরিচয় দিল, আমাদের যিনি গাইড করতেছেন তিনি বললেন, বোঝানোর পর আবার ছেড়ে দিল। আমরা হেঁটে সবাই মানে বেরোনিয়া শহরে গেলাম। সেখানে সিপিআই এর অফিস ছিল, ভারতীয় কমিউনিস্ট পার্টি। সেখানে আমরা রাত যাপন করলাম। রাত যাপন করার পরে পরের দিন সকালে আমরা বাসে উঠে আগরতলায় চলে আসলাম। আগরতলায় এসে ওখানে আগরতলা একটা ক্র্যাফট হোস্টেল ছিল। ক্র্যাফট হোস্টেলে আমাদের ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্রী নেতারা সব ওখানে ছিল। আমরা ক্র্যাফট হোস্টেলে আসার পরে আনার পরে দেখলাম যে বেগম মতিয়া চৌধুরী সহ আমাদের সব নেতারা আছেন। আমাকে বেগম মতিয়া চৌধুরী আলু ভর্তা দিয়ে একটা দলা আলু ভর্তা দিয়ে আমাকে বাদ দিল, একটু ডাল দিল। খাওয়ার পরে আমাকে বললো যে আমাদের যারা আছে তাদের বললো যে একটা বর্দোয়ালি হাই স্কুল আছে, ওখানে বর্দোয়ালি হাই স্কুলে আমাদের পাঠিয়ে দিল। সেখানে আমাদের ক্যাম্প মানে যারা বিভিন্ন দেশ থেকে ডিস্ট্রিক্ট থেকে আসতেছে, প্রথমে বর্দোয়ালি হাই স্কুলে নেওয়া হয়। সেই হাই স্কুলে আমরা গেলাম যে দেখলাম যে এখানে কমরেড মঞ্জুরুল হাসান খান, কমরেড সেলিম সহ আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের সিনিয়র নেতারা সব যারা ট্রেনিংয়ে যাবে তারা সব ওখানে আছে। ওখানে যাওয়ার পরে আমাদের লাগলো, আমরা এখানে সকালে প্রত্যেক দিন ফিজিক্যাল এক্সারসাইজ করতাম। এরকম করতে করতে সপ্তাহিক পরে আমাদের করলো কি আবার ইন্টারভিউ নিল। মঞ্জুর হাসান খান সহ তারা 4-5 জন বসে আমাদের ইন্টারভিউ নিল। যে বাংলাদেশের আমাকে জিজ্ঞেস করলো যে তুমি তো বয়স কম, যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যুদ্ধ করতে তুমি প্রস্তুত কিনা। তা আমি বললাম যে হ্যাঁ, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যুদ্ধ করতে প্রস্তুত, কারণ আমি তখন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। কাজেই ওবার পরীক্ষা দিতাম আর কি, মেট্রিক পরীক্ষা। তারপরে বললো কি তাহলে ঠিক আছে, আমাদের দ্বারা মানে সিলেক্ট করলো, সেটা আরেকটা বিএম হোস্টেলে একটা পাঠিয়ে দিল আমাদের। সেখানে বিএম হোস্টেলের ইনচার্জ ছিলেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমাদের প্রিয় বন্ধু, ছাত্র নেতা ডক্টর মাহবুবুল হক। মাহবুব ভাই আমাদের ওখানে একদিন এক রাত রাখলো। পরদিন সকালে দেখলাম যে আমাদের নেতা চৌধুরী হারুন রশিদ আসলেন। আসার পর আমাদের বললো যে সবাই নিচে গিয়ে লাইন ধরে দাঁড়ান। আমরা নিচে লাইন ধরে দাঁড়ালাম এবং তিনি জাতীয় পতাকা হাতে আমাদের শপথ বাক্য পাঠ করালেন যে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত জীবন থাকতে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব, আমরা কখনো বিশ্বাসঘাতকতা করবো না, নানা রকম মানে তিনি যেভাবে করলেন শপথ বাক্য পাঠ করান। আমার শপথ গ্রহণ করার পরে কিছুক্ষণ পরে ভারতীয় সেনাবাহিনীর 2টা গাড়ি আসলো, ট্রাক আসলো। এই সেনাবাহিনীর ট্রাকে তোলা হলো। তোলার পরে নিয়ে গেল বিমানবন্দরে। পরে জানলাম যে এটা আগরতলা বিমানবন্দর। আগরতলা বিমানবন্দরে আগের থেকে ছিল সোভিয়েত ইউনিয়নের বিমান, সোভিয়েত ইউনিয়নের কার্গো বিমান। সেই কার্গো বিমানে আমাদের তোলা হলো। আর তোলার পরে আমরা উঠলাম ওখানে, দেখি 2 ঘন্টা 2.5 ঘন্টা চলার পরে এক জায়গায় নামলো। সেটা বিমান মানে বিমান বাহিনীর একটা এয়ারপোর্ট, বিমান বাহিনী ব্যবহার করে। তখন করলাম কি দেখি বিমান ওখানে দেখলাম যে আগে থেকে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা ওই গাড়িতে উঠলাম।
ওঠার পরে নেওয়ার পরে দেখলাম যে নামালো। ওটা হচ্ছে যে তেজপুর ক্যান্টনমেন্ট, তেজপুর ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টে নামালো। নামানোর পরে যে ভারতীয় সেনাবাহিনী যেই যেইভাবে ইয়েতে হোস্টেলে থাকতো, ব্যারাকে থাকতো, ঠিক অনুরূপ হোস্টেল আমাদের ব্যারাকে নিয়ে গেল। এর প্রত্যেকের জন্য নিজস্ব চকি আছে, সব কিছু সাপারে আর থাকা খাওয়া সব সুন্দর করে ইয়ে করলো। করার পরে আমাদের নেওয়ার পরে ওখানে থাকার পরে পরদিন আমাদের আবার কলিং করে বলা হলো যে এখানে আপনারা বাংলাদেশ থেকে ট্রেনিং এর জন্য আসছেন, এটা আমরা এবং সোভিয়েত ইউনিয়নের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্র, এটা মুক্তিযুদ্ধকালীন ন্যায় কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ ট্রেনিং সেন্টার। যে কেউ যদি জিজ্ঞেস করে বলবেন যে আপনারা ভারতীয় সেনাবাহিনীর লোক, কারণ আমাদের ভারতীয় সেনাবাহিনীর ড্রেস দেওয়া হলো, জুতা মোজা ড্রেস ওই তাদের বাহিনীর ড্রেস দেওয়া হলো, আমাদের কোনো সাদা কাপড়ে রাখা হলো না। তো আমরা ওইভাবে প্রায় 2 মাস 10 দিন ওখানে আমাদের প্রশিক্ষণ হলো। প্রশিক্ষণ নেওয়ার পরে গেরিলা যুদ্ধে, কারণ আমাদের এই প্রশিক্ষণের মধ্যে মূল এই ছিল যে ভিয়েতনাম যুদ্ধের যে রণকৌশল, রণনীতি, রণকৌশল, এই ভিয়েতনাম গেরিলাদের প্রশিক্ষণ যুদ্ধের কৌশলগুলো আমাদের শেখানো হতো, পড়ানো হতো। আমরা নিয়মিত ওগুলো শিখতাম, পড়তাম এবং আমাদের অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ ওখানে যে LMG, SLR, রাইফেল, টুইন্স মর্টার, গ্রেনেড, বিস্ফোরক, যা যা আছে সবগুলো আমাদের প্রশিক্ষণ ইনশাল্লাহ দেওয়া হয়েছিল খুব ভালোভাবে। আমরা সেখানে 2 মাস 10 দিন প্রশিক্ষণ গ্রহণ করার পরে এই তেজপুর সেনানিবাস থেকে আমরা আসলাম আমাদের বেস ক্যাম্পে আসলাম। বেস ক্যাম্প থেকে এসে আমরা ওখানে কয়েকদিন বেস ক্যাম্প হচ্ছে যে আমাদের এই যে বেরুনি এলাকায়, সেখান থেকে সেখানে থাকার পরে আমরা করলাম কি, বেস ক্যাম্পে কিছুদিন থাকার পরে আমাদের ভারতীয় সেনা কর্তৃপক্ষের পরামর্শক্রমে আমরা আমাদের এই চট্টগ্রাম গেরিলা বাহিনীকে, আমাদের গ্রুপকে, কারণ আমাদের গ্রুপ নাম্বার ছিল 113, এটা গ্রুপ কমান্ডার ছিলেন আমাদের কমান্ডার মোহাম্মদ শাহ আলম। আমাদের এই গ্রুপে ছিল মূলত মাত্র 19 জন গেরিলা। যাক, তাদেরকে আমাদের যে ভারতীয় বাহিনী ইয়েতে আনলো, আমাদের বাংলাদেশ বর্ডারের কাছে সাবরুম এলাকায় আনার পরে আমাদের একদিন রাখার পরে সেখান থেকে সাবরুমের পাশে যেটা ছিল আপনার একটা নদী ছিল, একটা নদীর মতো ছিল, সেই নদীটা ভারতীয় সেনাবাহিনী আমাদের পার করে দিলে তাদের সহযোগিতায় আমরা ওপারে উঠে আমরা আমাদের এলাকায় যে আছে আপনার কি বলে আপনার উপজাতীয়দের গ্রামে গেলাম। যে উপজাতিদের গ্রামে আশ্রয় গ্রহণ করে আমরা শতাধিক উপজাতীয় যুবকদের সংগ্রহ করলাম। পরে আমাদের বিশাল অস্ত্রভান্ডার, এগুলো তো আমাদের বহন করা সম্ভব নয়, শত ইয়েকে দিয়ে, ওই যে উপজাতীয় লোকদের দিয়ে আমাদের সাথে এনে আমরা ফটিকছড়ি আজাদি বাজার পর্যন্ত তাদের এই উপজাতিদের আনলাম, অস্ত্রশস্ত্র বহন করে। ওখানে এনেই আমরা উপজাতিদের হাতে কিছু 10 টাকা দিয়ে তাদের বিদায় করে দিলাম। বিদায় করে দিয়ে আমরা আমাদের লোকদের, বাঙালি লোকদের সংগ্রহ করলাম, করে আমরা বোয়ালখালীতে আসলাম। বোয়ালখালীতে এসে আমরা যে লিচু বাগান এলাকায় একটা বুড়ো বাড়িতে আশ্রয় গ্রহণ করলাম। সেখানে একদিন কি 2 দিন থাকার পরে আমরা গিয়ে পটিয়ে আমাদের মূল ঘাঁটি করবো। সে কারণে আমি এবং আমার বন্ধু পুলক দাস আমরা পটিয়ে আমরা গেলাম, গিয়ে আমাদের খোঁজখবর, বিভিন্ন এলাকার খোঁজখবর নিলাম।
কোথায় থাকবো না থাকবো ওটা ঠিক করে আমরা পটিয়া থেকে এসে চলে যে আবার বোয়ালখালীতে আসলাম। বোয়ালখালীতে আসার পরে আবার আমাদের পুরো বাহিনীকে নিয়ে অস্ত্রশস্ত্র সহ নিয়ে আমরা পটুয়া উপজেলা কেলিশর ইউনিয়নের গোপালপাড়া নামক স্থানে আমরা খুব ভোরে গিয়ে ওখানে আশ্রয় গ্রহণ করলাম। খ্রিস্টাদাসের একটা বড় গুদামঘর ছিল, সেই গুদামঘরের মধ্যে প্রথমে আসা মাত্রই আমাদের খুব খিদে লাগছিল। আমাদের কমান্ডার মোহাম্মদ শাহ আলম বললো যে ফজল কিছু সিরা ভিজাইয়ে দাও, আমরা একটু খাই। তখন আমি সিরা ভিজালাম। সিরা ভিজানোর পরে সবাই খাওয়ার আগেই খবর আসলো যে এখানে পাকিস্তানি সেনাবাহিনী মুভ করছে, একদম কাছে এসে গেছে, আপনারা তাড়াতাড়ি নেন, প্রস্তুতি গ্রহণ করেন। আমরা দ্রুত আর না খেয়ে আমরা করলাম কি, পাশে একটা বড় দিঘি আছে, দিঘিতে অ্যাপ্রোচিং রোড আছে, এই দিঘির পার দিয়ে সেনাবাহিনীকে আসতে হবে, পাকিস্তানি সেনাবাহিনীকে। আমরা এই গেরিলা বাহিনী এই সেনাবাহিনী এদের পুকুরে যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তার পাশে আমরা অ্যাম্বুশ করলাম। অ্যাম্বুশ করার পরে দেখলাম যে প্রথমে আসতেছে রাজাকার বাহিনী, কালো ড্রেস পরা, তারপরে আর কিছু ড্রেস পরা কিছু আসলে, এভাবে পেছনে আছে পাকিস্তানি সেনাবাহিনী। তারা যখন আমাদের কিলিং জোনের ভেতর প্রবেশ করছে, আমরা সাথে সাথে মানে ফায়ার ওপেন করছি। ওপেন করার সাথে সাথে আমাদের অতর্কিত হামলায় একসাথে কয়েকজন মারা গেল। মারা যাওয়ার পর ব্যাপক যুদ্ধ হলো, কিছুক্ষণ কয়েক ঘন্টা যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে পাকিস্তানি সেনাবাহিনী পিছু হটে পটিয়ার দিকে চলে গেল। আমরা ওই লাশগুলোকে আর কিছু করলাম না, ওইভাবে রেখে তাদের কাছ থেকে যে আর্মস অ্যামুনিশন পেয়েছে ওগুলো নিয়ে আমরা পাহাড়ের দিকে আমাদের যাত্রা শুরু করলাম। কারণ পূর্ব পাশে ছিল ঘন 2-3 কিলোমিটার দূরে পাহাড় ছিল, পাহাড়ের ভিতরে আমরা চলে গেলাম সবাইকে নিয়ে গিয়ে আমরা আবার পাহাড়ের ওখানে একদিন অপেক্ষা করার পরে তারপর আবার বোয়ালখালীর দিকে আসলাম। এইভাবে আমরা যখন হলো মানে, কারণ আমরা আসছি অগাস্টের শেষের দিকে, সেপ্টেম্বর মাসে আমরা প্রথম যুদ্ধ হলো ইয়েতে আপনার গোপালপাড়া যুদ্ধ, পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধ। সেই যুদ্ধের পরে আমরা আমাদের বোয়ালখালীতে আর একটা বাড়িতে উঠলাম। সেখানে হচ্ছে যে একদম পাহাড়ের কাছে, সেই ওটাকে আমরা কাঠি হিসাবে নিলাম এবং করলাম কি, আমরা যাতে আর কোনো এখান থেকে আমাদের কোনো যুবককে ভারতে পাঠাতে না হয়, সে কারণে আমরা যে মানে পাহাড় ছিল, সে পাহাড়ের গভীরে আমাদের একটা ট্রেনিং সেন্টার খুললাম। ট্রেনিং সেন্টারে গ্রাম থেকে বিভিন্ন যুবকদের এনে সেই ট্রেনিং সেন্টারে আমরা এই প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম। সেই ট্রেনিং সেন্টারের দায়িত্বে ছিলেন আমাদের বন্ধু বীর গেরিলা মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরা। তিনি আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পরে প্রথম বিপি হয়েছিলেন। সেই হীরা ভাইয়ের নেতৃত্বে আমরা ওখানে ট্রেনিং সেন্টারটা ওপেন করছিলাম। ওপেন করার পরে আমরা বিভিন্ন এলাকা এখন রেকি করা শুরু করছি। প্রথম যেগুলো রাজাকার ক্যাম্প আছে সেগুলোতে আমরা মানে উড়িয়ে দিলাম বিভিন্ন এলাকায়, রাজাকার ক্যাম্প মানে অস্তিত্ব বিলীন করে দিলাম। পরে সিদ্ধান্ত নিলাম তো কি করা যায় এখন, মানে আর কি, মানে যখন সব জানলাম যে পটিয়া উপজেলায়, পটিয়া শহরের মধ্যে, পটিয়ার আপনার পটিয়া ওয়াহাবি মাদ্রাসায়, পটিয়া কলেজে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর ক্যাম্প আছে এবং এই ক্যাম্প থেকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী রাজাকার আল বদর আল শামসদের নিয়ে এবং মুসলিম লীগারদের নিয়ে বিভিন্ন জায়গায় অপারেশন করে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মানুষ হত্যা করতেছে, নানা রকমের অপরাধ তারা সংগঠিত করতেছে। আমরা চিন্তা করলাম যে কিভাবে প্রথমে এই যে পাক বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া যায়, তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এটা আমরা চিন্তা করলাম। সিদ্ধান্ত অনুসারে আমরা সিদ্ধান্ত নিলাম যে পটিয়া পাশে
যেটা কক্সবাজার চট্টগ্রাম মহাসাগরের পাশে ইন্দ্রপোল একটা বিরাট ব্রিজ আছে, এই ব্রিজটা দখল করা, তাদের দখল করা এবং এটা উড়িয়ে দেওয়া। কারণ যদি এটা বন্ধ করে দেওয়া যায়, উড়িয়ে দেওয়া যায়, তাহলে পাক বাহিনী আর চট্টগ্রাম শহর থেকে বা পটিয়া থেকে আর মুভ করতে পারবে না। এই কারণে আমরা 18ই নভেম্বর আমরা এটা মানে বিভিন্ন তথ্য সংগ্রহ করে রেখি করে কোথায় সামরিক বাহিনীর ঘাঁটি আছে, তারা কোথায় মানে সেন্ট্রি পোস্ট কয়টা আছে, কতজন রাত্রে থাকে, কতজন দিনে থাকে, তারা কি তাদের হাতে কে কি অস্ত্র আছে, এগুলো নানাভাবে আমাদের মানে গোয়েন্দারা তথ্য সংগ্রহ করে কয়েকদিন যাবৎ আমরা তথ্য নিলাম। এবং এটার উপর আপনারা জানেন, কারণ শুধু গুলি চালালে তো যুদ্ধ না, আমরা এটার উপর একটা ম্যাপ করলাম, কোন দিকে অ্যাপ্রোচিং, কোন দিকে আমরা যে আসবো, কোন দিকে তো উইথড্র হব, কোথায় গিয়ে যুদ্ধের পরে আমরা আবার গেরিলারা এক জায়গায় হব, সবগুলো আমরা একটা ম্যাপ করলাম। ম্যাপ করে আমাদের গেরিলাদের নিয়ে বসে ম্যাপটা দেখালাম, এখানে যুদ্ধ কোথায় কোথায় আমাদের এই জায়গায় কোথায় যুদ্ধ হবে, কিভাবে আমরা রেখি মানে পজিশন নেবো, কোথায় কে পজিশন নেবে, এগুলো আমাদের কমান্ডার সাহেব সব ম্যাপ করে বুঝিয়ে দিলেন। এবং কোন জায়গায় সেন্ট্রি পোস্ট আছে সেটা বুঝিয়ে দিলেন। সেই সেন্ট্রি পোস্টে প্রথম আমাদের আক্রমণ করতে হবে, কারণ তাদের সেনাবাহিনীকে যদি আমরা করতে না পারি, পরাভূত করতে না পারি, তাহলে ব্রিজ দখল করতে পারবে না, ব্রিজ উড়ে দিতে পারবে না। এই কারণে আমাদের এই সিদ্ধান্ত মোতাবেক আমাদের সব বুঝিয়ে দেওয়ার পরে আমরা গভীর রাত্রে রাত 1টা-2টার দিকে গিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত মোতাবেক রেখে মোতাবেক আমরা আমাদের গেরিলাদের অবস্থান গ্রহণ করলাম। করার পরে আমাদের কমান্ডার সাহেব নির্দেশ দেওয়ার সাথে সাথে আমরা ব্যাপক হামলা শুরু করলাম। কিছুক্ষণ যুদ্ধ মানে হামলা করার পরে দেখলাম যে প্রতিপক্ষের কাছ থেকে কোনো আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না, গুলি শব্দ আসতেছে না। তখন আমরা আমাদের অ্যাসল্ট গ্রুপ, আমাদের মানে ক্যাম্পগুলো অর্থাৎ সেন্ট্রি পোস্টগুলো অ্যাসল্ট করলো, দেখলো যে ওখানে আসতে ফেলে তারা কোথায় চলে গেছে, তাদের হাতে মানে আমরা খুঁজে দেখলাম আর একটা সৈন্য ওখানে নাই, সবাই পালিয়ে গেছে। তখন আমাদের যে এক্সপ্লোসিভ গ্রুপ ওখানে যে ব্রিজের মধ্যে, ব্রিজের নিচে এক্সপ্লোসিভ ফিট করলো। ফিট করার পরে আমরা বিভিন্ন জায়গায় চেক করে দেখার কেউ নাই, তখন আমরা ফিট করে এক জায়গায় চলে আসলাম। এক জায়গায় আসার পরে কারণ মানে ওই যে আপনার এক্সপ্লোসিভগুলো তো করতে হয় দূর থেকে দূর নিয়ন্ত্রিত তখন আমরা দূরে গিয়ে এখানে আমাদের যে ছিল এক্সপ্লোসিভের সাথে যে তার ছিল, তারে যখন আমরা বাস লাগালাম, তখন বিকট শব্দে বাস্ট হয়ে পুরো ব্রিজটা ভেঙে পানির নদী বিরাট খালের উপর ভিতরে ঢুকে গেছে। ওই দিন থেকে পাকিস্তানি সেনাবাহিনীর এই যে মানে কক্সবাজার চট্টগ্রাম সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে 18 নভেম্বর। তখন আমরা চিন্তা করলাম যে অবজারভেশন রাখলাম তারা কি করে। তখন এই যে আমাদের পটিয়ে যে একটা ওয়াহাবি মাদ্রাসা ছিল, সে ওয়াহাবি মাদ্রাসার মহতমাম ছিলেন যে আমাদের দলঘাট ইউনিয়নের ঈশ্বরহান গ্রামের লোক। সে আমার ব্যক্তিগত আত্মীয় ছিলেন তিনি। তো আমরা আমাদের লোক দিয়ে তাকে তার মাদ্রাসা আক্রমণ করার কথা আমরা জানালাম। সে বলল যে আপনাদের আক্রমণ করতে হবে না, আমি এই পুরো সেনাবাহিনী আপনাদের হাতে যাতে আত্মসমর্পণ করে সে ব্যবস্থা করবো। তো বল ঠিক আছে, কখন? তখন একটা ডেট হলো কিবারে 9 তারিখ, ডিসেম্বরের 9 তারিখ আমাদের হাতে আত্মসমর্পণ করে কোথায়? দলঘাট ইউনিয়নের মানে ইউনিয়ন ক্যাম্পের ওখানে এসে, দলঘাট ইউনিয়ন ক্যাম্পে এসে। তা আমরা যখন যে ওখানে আমাদের ওইভাবে প্রোগ্রাম দেওয়া হলো, আমরা প্রোগ্রাম মোতাবেক আমাদের পুরো এলাকায় এতে আমাদের গেরিলাদের দিয়ে আমরা অ্যাম্বুশে রাখে দিলাম। আমরা একটা কিলিং জোন করলাম। কিলিং জোন করার পরে দেখলাম যে না যারা দেখা নাই। তখন 11টা বেজে গেছে। 11টা বাজার কাছাকাছি তখন খবর আসলো যে পটিয়া থেকে
যে ওরা আত্মসমর্পণ করবে না, ওরা চট্টগ্রাম শহরের দিকে চলে মানে যাচ্ছে। তখন আমরা আমাদের পুরো বাহিনী খুব দ্রুত এই যে কক্সবাজার রোডে গৈরেলাটেক নামক স্থানে আমাদের পুরো বাহিনী দিয়ে আমরা আমাদের গেলিং জোন সৃষ্টি করলাম, রিয়ার কাট আপ, ফ্রন্ট কাট আপ সৃষ্টি করলাম, যাতে ওই পাকিস্তানি সেনাবাহিনী এবং তার পুরো বাহিনী যাতে পালানোর সময় আমাদের ক্যাম্পে মানে আমাদের কিলিং জোনের ভেতর ঢুকলে আমরা যাতে তাদের আক্রমণ করতে পারি। আমরা এই যে ওখানে অ্যাম্বুশের মধ্যে আসি দীর্ঘক্ষণ 12টার দিকে দেখলাম যে 12টা শুরু হবার দিকে দেখলাম একটা বিরাট ভারী বহর এই যে শহরের দিকে আসতেছে, এদিকে মানে যাবে পটিয়া থেকে। তখন আমাদের যখন ইয়েতে কিলিং জোনের ভিতর ঢুকলো, আমরা মানে মানে আমাদের আক্রমণ শুরু করলাম। আক্রমণ শুরু করার পরে দেখা গেল তারাও আক্রমণ শুরু করে চালাচ্ছে আমাদের উপরে। আমি বহুক্ষণ যুদ্ধ পরে আমাদের মানে গেরিলা কমান্ডার মোহাম্মদ শাহ আলম বললো যে তাদের উদ্দেশ্যে ইয়ে দিয়ে যে তোমরা আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ, স্যালেন্ডার বুঝতেছে। তারা কিছুক্ষণ বন্ধ রাখলো, দেখলো যে মনে হলো যে তারা স্যালেন্ডার করবে, পরে আবার আক্রমণ শুরু করলো আমাদের উপরে। করার পরে আমরা তো মানে চালাচ্ছি আক্রমণ, দেখলাম যে তারা পরে আবার ইয়ে হলো, সারেন্ডার করার জন্য রাজি হলো। আমাদের বারবার বলতেছে মানে সিজফায়ার। এরপরে আমরা আমাদের আমাদের প্রথমে আমাদের যে অ্যাসল্ট গ্রুপকে পাঠালাম। অ্যাসল্ট গ্রুপের কাজ হচ্ছে যারা আহত হয়, যারা নিহত হয় তাদেরকে গ্রেনেড দিয়ে কষিয়ে মানে সর্বশেষ হত্যা নিশ্চিত করা। আমাদের অ্যাসল্ট গ্রুপ দেখলো যে তাদের 14 জন সেনাবাহিনীর পাক বাহিনীর 14 জন নিহত হয়েছেন। নিহত হওয়ার কারণে এটা তারা সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছেন। তারপর এই খবর গ্রামের মানুষ চতুর্দিকে খবর পাওয়ার পরে কমপক্ষে 50-60 হাজার লোক ওই এলাকায় আসছিল। ওখানে আপনার ওই তাদের আমরা ওখানে এই যে পাকিস্তানের সেনাবাহিনী ছিল, রাজাকার ছিল, আরবদ্দ ছিল, আলসাম ছিল, তারপর পটিয়া থানার পুলিশ ছিল, সাতকানিয়া থানার পুলিশ ছিল, সবাই আত্মসমর্পণ করলো। এবং পটিয়া থানার ওসি সাহেব ওই যুদ্ধে নিহত হয়েছিল। তাদের পাক বাহিনী মারা গিয়েছিল 14 জন। আমরা কি করলাম, 14 জন কি করবো তখন দেখলাম যে একটা শহর থেকে একটা খালি ট্রাক আসতেছে। আমি ট্রাকটা থামানোর পরে জিজ্ঞেস কোথায় যাবে, বলছে আমরা সাতকানিয়া যাবো। তা আমরা বললাম যে এগুলো তোলো। তখন আমরা কি করবো, আমাকে তোলো, আগে ট্রাকে তোলো, 14 জনকে তোমরা ট্রাকে তোলে লাশগুলো তোলো। তোলার পরে বললাম যে এখানে এই যে সঙ্গ নদীর তীরে, যে সঙ্গ নদীর উপর যে ব্রিজ আছে, এই ব্রিজের মাঝখানে গিয়ে সঙ্গ নদীতে ফেলে দেবে। তখন সঙ্গ নদী থেকে মানে বলা যাচ্ছে কি আছে, ওগুলো কোথায় ফেলছে না ফেলছে আমরা খবর নিতে পারি নাই। ওই দিন এই যে এগুলো আত্মসমর্পণ করার পরে এই যে হাজার হাজার মানুষ বিশাল অস্ত্রভান্ডার নিয়ে, তাদের যা অস্ত্র পেয়েছে, এই অস্ত্রগুলো নিয়ে আমাদের যে পাহাড়ের দিকে যে ট্রেনিং সেন্টার ছিল, ক্যাম্প ছিল, সেখানে ক্যাম্প নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হাজার হাজার মানুষ একটা মানে ওই দিনে 9 তারিখে মূলত চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বাধীন হয়ে যায়। তারপর নেওয়ার পরে আমরা এক জায়গায় রাখার পরে যে যখন আমরা আর কোথায় কোথায় এই দক্ষিণ জেলার মধ্যে আর কোনো ঘাঁটি আছে কিনা, কোথাও কোনো রাজাকার আছে কোনো, আগে আমরা রাজাকার ঘাঁটিগুলো দখল করে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছিলাম। এই কারণে আর কোনো রাজাকার মানে বিভিন্ন থানার মধ্যে আর চোখে পড়েনি। এই আমরা করলাম কি 13 তারিখ গিয়ে ওখান থেকে গিয়ে 13 তারিখ গিয়ে পটিয়া থানায় আমরা জাতীয় পতাকা তুললাম, বাংলাদেশের পতাকা। যা বাংলাদেশের পতাকা তুলে এবং ওখানে যে পটিয়া কলেজের সামনে যে শহীদ মিনার ছিল, সেই শহীদ মিনারে আমরা উপরে ফায়ার করে একদম পুরো গেরিলা বাহিনী ফায়ার করে আমরা আনন্দ উল্লাস করলাম। পটিয়াবাসীকে জানালাম যে দেশ স্বাধীন হয়েছে 9 তারিখ আমাদের এলাকা। ওখানে
আর কোন রাজাকার আলবদর আল শামসের স্মৃতিচিহ্ন ছিল না, পাক বাহিনী ছিল না। সব পুরো দক্ষিণ জেলাটা আমাদের গেরিলাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা সেদিন মানে আমাদের নিয়ন্ত্রণে সমস্ত কাজকর্মগুলো আমরা পরিচালনা করেছি। এই যে তারপরে যখন 3রা ডিসেম্বরের পরে আপনারা জানেন ভারতীয় বাহিনী আমাদের এদিকে পটিয়ে আসলো, তখন সবাই মানে আমরা ওই ভারতীয় বাহিনীর হাতেই, কারণ ভারতীয় বাহিনীর থেকে আমরা কি কি অস্ত্র নিয়েছি তার একটা তালিকা ছিল আমাদের হাতে, এটা ভারতীয় বাহিনী দিছে। আমাদের কাগজপত্র সহ ছিল। ভারতীয় বাহিনীর কমান্ডার সাহেব তার বাহিনী নিয়ে আমাদের অস্ত্রশস্ত্রগুলো বুঝে নিল তারা, এবং লিখিতভাবে দিল যে আমরা আমাদের কাছ থেকে অস্ত্র গ্রহণ করছেন। আমরা কোনো রেসকোর্স ময়দানে গিয়ে অস্ত্র জমা দিইনি, ওখানে ভারতীয় বাহিনী আমাদের অস্ত্রগুলো বুঝে নিয়েছেন। এবং 16ই ডিসেম্বরের পরে আমরা আমাদের আর কোন বাহিনী কোথাও আমরা অস্ত্র নিয়ে অস্ত্র প্রদর্শন করা, বিভিন্নভাবে অপরাধ করা, বিভিন্ন রকমের এই কাজ করা, এগুলো আমরা কখনো আমাদের গেরিলা বাহিনী করে নাই। কারণ মুক্তিযুদ্ধকালীন কনিষ্ঠী ছাত্র বিশেষ গেরিলা বাহিনী ছিল যে অত্যন্ত প্রশিক্ষিত গেরিলা বাহিনী, এবং দীর্ঘ যুদ্ধের জন্য আমরা বাংলাদেশে প্রবেশ করেছি। আপনারা জানেন এই যে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের গেরিলারা যেখানে যুদ্ধ করেছে সেখানে সফল হয়েছে। আমরা আমাদের গেরিলা বাহিনী 4-5টা সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের শক্তি দিয়েছিল, সাহস দিয়েছিল। আমাদের এই গেরিলা বাহিনীর হাতেই পুরো দক্ষিণ চট্টগ্রাম স্বাধীন হয়েছে। এবং যে কারণে পরবর্তীতে 16ই ডিসেম্বরের পরে আপনারা জানেন চট্টগ্রাম শহরে যেগুলো ছিল আপনার ওই যে বিহারিদের দোকান ছিল জুবলি রোডে, বিভিন্ন জায়গায় পশ্চিমাদের দোকান ছিল, সেগুলো ব্যাপক লুট হচ্ছিল চট্টগ্রাম শহরের মধ্যে। এই খবর আমাদের গেরিলাদের হাতে আসার পরে আমরা পুরো গেরিলা বাহিনী নিয়ে আমরা দিয়েতে গেলাম, চট্টগ্রাম শহরে আসলাম। চট্টগ্রাম শহরে এসে আন্দরকিল্লা, বর্তমানে আন্দরকিল্লায় যেখানে ইসলামী ব্যাংক আছে, সেই ইসলামী ব্যাংকে ছিল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ট্রেড ইউনিয়নের অফিস। সেই অফিসের মধ্যে আসলাম। সেই অফিসের মধ্যে গেরিলারা সব এসে আমরা কিছু গাড়ি জোগাড় করলাম। গাড়ি জোগাড় করে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী যেভাবে এখন টহল দেয়, আমরা বিভিন্ন এলাকায় টহল দিলাম যাতে এই লুটপাট বন্ধ হয়, অন্যায় অত্যাচার বন্ধ হয়, বিভিন্ন রকমের অপরাধ বন্ধ হয়। সেখানে আমরা 4-5 দিন অবস্থান করার পরে চট্টগ্রাম শহরে আবার আমরা আমাদের মানে ওই যে রহশহরী মহাজনের বাড়িতে চলে আসলাম পাহাড়ের পাশে। সেখানে আমরা কিছুদিন অবস্থান গ্রহণ করার পরে আমাদের পার্টি থেকে নির্দেশ দেওয়া হলো যে আপনারা যার যার বাড়িতে এখন চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা পার্টি আমাদের সাথে যোগাযোগ করবে। পরবর্তীতে স্বাধীনতার পরে আমরা বিভিন্ন জায়গায় এইভাবে এই যুদ্ধ করে মূলত সম্মুখ যুদ্ধ আমাদের চট্টগ্রামে এত বড় বিশাল বাহিনী, পাক বাহিনী আত্মসমর্পণ করার ইতিহাস চট্টগ্রামে আর কোথাও নাই। এবং আপনি দেশবাসী খুশি হবেন, এই 4-5টা যেখানে যুদ্ধ হয়েছে পাক বাহিনীর সাথে, সে যুদ্ধ স্থানগুলোকে সরকারিভাবে বিজয় মিনার করে দেওয়া হয়েছে। আমরা 9 তারিখ প্রত্যেক বছরে অন্যান্য জায়গায় না করলেও 9 তারিখ যেখানে পাক বাহিনী আমাদের হাতে আত্মসমর্পণ ছিল, যুদ্ধ পরাজিত হয়েছিল এই পটিয়া উপজেলার গৈরালটেক নামক স্থানে, সেখানে আমরা প্রত্যেক বছরেই 9 তারিখ উদযাপন করি। দেশবাসী গ্রামবাসী বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে, আমাদের এই বিজয় মিনারে শ্রদ্ধা নিবেদন করে সম্মান দেখায়। এখন আমাদের সেই সম্মান অব্যাহত আছে। মানুষ কোনো আজ পর্যন্ত এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো মানুষ আমাদের গেরিলা যোদ্ধারা কোনো অন্যায় অবিচার অন্যায় করেছে। আমরা অত্যন্ত স্বাধীনতা মানুষ ছিলাম, স্বাধীনতার মূল্যবোধ আমরা ধারণ করেছি, একাত্মকে ধারণ করে এখনো পর্যন্ত আছে। দেশ জাতি সমাজ সংস্কৃতিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় যাতে আমরা অগ্রসর করতে পারি, দেশবাসীকে জাগ্রত করতে পারি, দেশকে পুনর্গঠন করতে পারি, সে লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করেছি। এখনো আমরা চাই যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই লক্ষ্যে অগ্রসর হবে। আমরা এভাবেই চাইব। আপনারা জানেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে MS করেছি।
চট্টগ্রাম আইন কলেজ থেকে LLB করেছি। এবং প্রথমে আমার পাহাড়ে, যেহেতু আমি কমিউনিস্ট পার্টি করতাম, সে কারণে পার্টির নির্দেশে আমি প্রথমে চট্টগ্রাম বন্দরে 2 বছর চাকরি করেছি আইন। তারপরে কাস্টমসে গিয়ে আমি 7 বছর, কাস্টম হাউসে 7 বছর চাকরি করেছি। সেখানে দুর্নীতি হয় বলেই, দুর্নীতির বেশি, দুর্নীতি বলেই আমি পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে যোগদান করি। আল্লাহর রহমতে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পরে 1915 সালে 2015 সালে আমি যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করে এখন অবসর জীবন যাপন করতেছি। দীর্ঘ সময় আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের 32 বছর কমান্ডার ছিলাম। এবং বাংলাদেশের ইতিহাসে যে বাংলা মুক্তিযোদ্ধাদের জন্য মাত্র 2 বছর যে চাকরি বৃদ্ধি হয়েছিল, 5 বছর প্রথমে বলছিল, পরে 5 বছর দেয়নি, পরে 3 বছর যে ঢাকায় আমরা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তাকে আমরা বাধ্য করে 3 বছরের চাকরি বৃদ্ধিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাকিস্তানি কমান্ডার নেতৃত্বে আন্দোলন করে ঢাকায় গিয়ে অবস্থান গ্রহণ করে চাকরি বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলাম। এইভাবে আমরা আমাদের জীবনটা এভাবে চলুক, এভাবে আপনার সবার দোয়া চাই, যাতে আমরা সুন্দরভাবে যারা আমরা জীবিত আছি জীবন জীবিকা নিয়ে থাকতে পারি। এই আশা ব্যক্ত করে সবাইকে আমার অভিনন্দন। জয় বাংলা।